আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আরো নতুন আরেকটি টপিক নিয়ে কথা বলবো। এটি হচ্ছে যে আ জীবনটাকে যখন আপনি সিরিয়াসলি নিতে পারবেন না, তখন আসলে আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে কোনো কিছু করার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য অবশ্যই সিরিয়াস হতে হবে। সিরিয়াস অর্থাৎ এই না যে আ ডিপ্রেশনে চলে যাওয়া, অনেক বেশি চিন্তা করা, সারাদিন শুধু পড়াশোনা করা, সারাদিন হার্ড ওয়ার্কিং করা এরকম কিছুই না। সিরিয়াস মানে এটা আপনাকে অর্জন করতে হবে। আর এই জিনিসটা অর্জন করার জন্য যতগুলো রুলস রেগুলেশনস আছে সবগুলো মেইনটেইন করতে হবে। যেমন ধরেন আ আপনি কোথাও ঘুরতে যাবেন। আপনি যদি ঘুরতে যাওয়াটাকে সিরিয়াসলি না নেন তাহলে কিন্তু আপনার যাওয়া হবে না। কোনো না কোনোভাবে ক্যানসেল হবে। অতএব আপনি যখন ঘুরতে যাওয়াটাকে সিরিয়াসলি নিবেন তখন আপনার কিন্তু যাওয়ার জন্য যে টাকা পয়সা, ব্যাগপত্র, বিভিন্ন জিনিসপত্র অথবা গাড়ির টিকিট সবকিছু কিন্তু আপনি রেডি করতে পারবেন। যখন আপনি সিরিয়াস হতে পারবেন তখনই কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। যখন আপনি সিরিয়াস না তখন মেবি যেতেও পারেন নাও যেতে পারেন। সো মেবি এই জিনিসটার মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না আসবেন ততক্ষণ পর্যন্ত আসলে জীবনে কিছুই করতে পারবেন না। কখনই কিছু করতে পারবেন না। ফর এক্সাম্পল আমি আমার লাইফ দিয়েই উদাহরণ দিচ্ছি। আমার লাইফের একটা গোল ছিল যে একটা ভালো কিছু করা। ভালো কিছু করা মানে দেশের বাহিরে আসা না। কিন্তু এখন আমি দেশের বাহিরে আসছি। হ্যাঁ, আমার দেশের বাহিরে আসার প্ল্যান ছিল। ছিল মেবি। কিন্তু এরকম না যে আমাকে আসতেই হবে। আ আমার এরকম প্ল্যান ছিল যে আমাকে ভালো কিছু করতেই হবে। হ্যাঁ, আমি সিরিয়াস যে আমাকে কিছু করতে হবে। একটা ভালো কিছু করতে হবে। যার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে। তো আমি বেছে নিলাম যে আমার যেহেতু পড়াশোনা কমপ্লিট তাহলে আমাকে একটা ভালো জব করতে হবে। তো প্রাইভেট জব করতে গেলাম। প্রাইভেট জবেও উম অনেক কড়াকড়ি। ইন্টারভিউ দিলাম। ওখানেও আসলে না ইন্টারভিউ দিয়েও কোনো লাভ হয় না। ভালো রেজাল্ট দিয়েও কোনো লাভ হয় না যদি না লবিং থাকে। আমি এটা নিজেকে দিয়ে বিশ্বাস করি। কারণ আমার সিজিপিএ ভালো, আমার একাডেমিক রেজাল্ট ভালো, আমার থিসিস পেপার আছে। আমি নামকরা কয়েকটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি কিন্তু আমার জব হয় নাই। আমাকে ওখানেও জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কার রেফারেন্সে এখানে এসেছো? জানি না তারপর আমার ওখানে জবটা হয় নাই। আ প্রাইভেট কোম্পানিতেও হয় নাই। তখন ভাবলাম যে থাক আরেকটু কষ্ট করে তাহলে সরকারি চাকরির জন্যই প্রিপারেশন নেই। সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিলাম। ১ম ২-৩ টা পরীক্ষায় আমি রিটেনেও টিকি নাই। তখন আমি ভাবলাম যে আমি আসলে সিরিয়াস না। আমি যদি সিরিয়াস হই অবশ্যই আমি রিটেনে টিকবো। কেন টিকবো না? তখন আমি আ ঢাকাতে কোচিং এ ভর্তি হই। কোচিং এ ভর্তি হওয়ার পরে এদিকে এপ্লাই করতে থাকি। কোচিং চলা অবস্থায় মেবি ২ অথবা ৩ মাস চলা অবস্থায় কয়েকটা পরীক্ষার কার্ড আসে এবং আমি রিটেনে টিকি। তখন আমি ভাবলাম যে না, হ্যাঁ আমি সিরিয়াস এবং আমি রিটেনে যেহেতু টিকতেছি আমার সরকারি চাকরি হবে। ২ টাতে রিটেনে টিকছিলাম। টিকার পর যখন ভাইবা দিতে গেছি তখন আবার সেম জিনিস লবিং। তো তখন আমি ভাবলাম যে না, এত কষ্ট করে পড়ে রিটেনে টিকে ভাইভাতে এসে যদি বলে লবিং তাও আম হচ্ছে যে সহকারী পদ টাইপের কিছু ছিল আমি ভুলে গেছি। তাও ৩য় শ্রেণীর কর্মকর্তা এবং ২য় শ্রেণীর কর্মকর্তার চাকরি ওগুলা ছিল। ১ম শ্রেণীর না। তো তখন আমি ভাবলাম যে না, এখানেও আমার সময় নষ্ট করা শুধু হচ্ছে। এখানে আমার সিরিয়াস হয়ে কোনো লাভ নাই। দেখা যাবে যে ভাইভাতে টিকতে আমার সরকারি চাকরির বয়স শেষ অথবা আ আমার চাকরিই হলো না। তখন তো আমি ডিপ্রেশনে চলে যাব। মানসিকভাবে ভেঙে পড়বো। আমার আমার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা তো পূর্ণ হবে না। তাহলে আমাকে কি করতে হবে? লাস্ট একটা চয়েস। সেটা হচ্ছে দেশের বাইরে যেতেই হবে আমাকে। কিভাবে যাব? আমাকে তো কেউ ওয়ার্ক পারমিট দিবে না। যেহেতু আমার কোনো লবিং নাই, আমার কোনো থ্রু নাই। আর আমি দেশের বাহিরের এত কিছু তো আমি জানিও না যে কিভাবে কি করতে হয়। নতুন একটা পরিবেশের সাথে আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট ছিল। তারপর আমি ভাবলাম যে ফ্যামিলি ভিসা তো কোনো প্রশ্নই আসে না। তো ভাবলাম যে আমাকে স্টুডেন্ট ভিসাতেই যেতে হবে। এখানে স্টুডেন্ট ভিসাতে যাওয়ার পিছনে অনেকগুলো ব্যাক সাইড ছিল। সেটা হচ্ছে যে বিদেশে পড়তে গেলে তো অনেক টাকা পয়সার দরকার হয়। IELTS পরীক্ষা দিতে হয়। বিভিন্ন রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয়। এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে গেলে যেরকম একাডেমিক রেজাল্ট এগুলোর পিছনে আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে যে অর্থ। টাকা ছাড়া কিন্তু আসলে কোনো কিছুই হয় না। তো আমার তো এত টাকা নাই। আমি তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি। আমার টাকা পয়সার কি হবে? তখন আমি
আমি খুঁজলাম যে আসলে আমার জন্য কি আসলে দেশে পড়তে যাওয়া পসিবল কি পসিবল না। অনেকদিন ভাবলাম, প্রায় 6-7 মাসের মতো ভাবতেই সময় লাগলো। তারপর অনেকগুলো দেশ বের করলাম যেগুলোতে আমি অ্যাপ্লাই করলে পড়তে পারবো। এগুলোর মধ্যে অনেকগুলোতে টাইম দিবে, যেটা কিনা আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমি একটা মেয়ে মানুষ। তারপর আমি ম্যারিড। একটা ছেলে মানুষের পক্ষে যতটা ইজি স্ট্রাগল করা, একটা মেয়ে মানুষের পক্ষে ততটা ইজি না, কারণ সে এক পা এগোলে তাকে 4 পা পিছনে ঠেলে নিয়ে আসা হয়। কারণ তাকে সামাজিক বাধা দেওয়া হয়, পারিবারিক বাধা দেওয়া হয়, এবং ধর্মীয় বাধা তো অবশ্যই আছে। তো আমরা চাইলে না সবকিছু করতে পারি না, আমাদের লিমিটেশন আছে যে এর মধ্যে আমাকে চলতে হবে। আমি এই লিমিটেশনকে কখনোই দ্বিমত করি না, আমি এটাকে পজিটিভলি নেই, কারণ এই বাধা বিঘ্নতার কারণেই আজকে আমি এখানে। হ্যাঁ, কিছু কিছু আমাকে অবশ্যই মানতে হবে, আর আমি তো কোনো নিয়মের ঊর্ধ্বে না। তারপর অনেকগুলো দেশ বের করার পরও দেখলাম যে টিউশন ফি আগে দিতে হয়, স্কলারশিপ অনেক টাফ, আর আমার ইংলিশ যেহেতু অনেক বেশি দুর্বল। এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি বিশ্বাস করি যে ইংলিশ যেটা অনেক ভালো করে স্টুডেন্টও অনেক দুর্বল হয়, ইংলিশ দুর্বল হয়। কারণ আমি পার্সোনালি আইএলটিএস করে এসেছি এখানে, কিন্তু আমি যখন দুবাই থেকে আমেরিকার প্লেনের জন্য উঠলাম এবং আমেরিকাতে ল্যান্ড করলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা কি বলে, আমি কোনো কিছু বুঝি না। আইএলটিএস এ স্পিকিং করছে একরকম, লিসেনিং করছে একরকম, এদের কথার অ্যাকসেন্ট অন্যরকম, আমি কোনো কথাই বুঝি না। আমার কাছে অনেক কঠিন লাগতো। যাই হোক, সেটা পরে অন্যদিন গল্প করব। তারপর আমি ডিসাইড করলাম যে আমাকে এমন কোনো দেশে যেতে হবে যেখানে টিউশন ফি নিয়ে কোনো হেডেক নাই, আমাকে ভিসা পাওয়া নিয়ে হেডেক নিতে হবে। একটা মাত্র দেশ আমেরিকা, যেখানে টিউশন ফি ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন এবং সম্পূর্ণ প্রসেস ফুলফিল করতে পারবেন। আমি এগোলাম, যতগুলো রিকোয়ারমেন্টস লাগবে সেগুলোর জন্য প্রিপেয়ার্ড হইলাম। সেই স্ট্রাগলের কথা অন্য একদিন গল্প করব। তারপর এম্বাসি আমি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করলাম। সবগুলো ইউনিভার্সিটি থেকে I-20 পাই নাই, কিছু কিছু ইউনিভার্সিটি থেকে I-20 পেয়েছি। সেটাও একটা স্ট্রাগল, অন্য একদিন বলবো। আজকে যে টপিক নিয়ে কথা বলছি সেটাই নিয়ে কথা বলি, বি সিরিয়াস। আজকের টপিকটা আমার বি সিরিয়াস, তো এই টপিকেই আমি থাকি। তারপর আমি ফার্স্ট টাইম এম্বাসিতে যখন সব প্রসেস কমপ্লিট হয়ে আমার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হলো। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিলাম, নেওয়ার পরে এম্বাসিতে ইন্টারভিউ দিলাম। আমাকে বিশ্বাস করে আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করেনি, আমার নাম, আমি কোন সাবজেক্টে পড়তে চাই, কোন ইউনিভার্সিটি যেতে চাই এবং কি করি, আমার প্ল্যান কি, শেষ। আমার এই কয়টা প্রশ্ন করছে। কিন্তু আমি অনেক নার্ভাস ছিলাম, কারণ ফার্স্ট টাইম এরকম কোনো ফরেনারের সাথে আমি সামনাসামনি কথা বলছি। আমার কাছে এই জিনিসটা কেন যেন অনেক ভয় লাগছে, আর ওখানে ঢোকার পরে কেন যেন অনেক বেশি ভয় কাজ করছিল যে আমেরিকার মানুষজনের সাথে কথা বলবো, এরকম একটা মানে টেনশন কাজ করতেছিল, যার কারণে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। তারপর আমার ভিসা হয় নাই, কারণ আমেরিকার ভিসা তো ওই দিনেই আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসা হবে কিনা। আমার ভিসা হয়নি, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বাসায় ফিরলাম। বাসায় ফেরার পরে আমাকে এমনও কথা শুনতে হয়েছে যে আমাকে দিয়ে আসলে কিছুই হবে না, আমার পিছনে এতদিন পর্যন্ত যে টাকা পয়সাগুলো খরচ করা হয়েছে এটা বৃথা, এর চাইতে এই টাকা পয়সাগুলো অন্য কোনো কাজে ইনভেস্ট করলে ভালো একটা প্রফিট আসতো। যাই হোক, আরো অনেক কথা শুনেছি, যেহেতু আমি শ্বশুর বাড়িতে থেকে এই প্রসেসগুলো কমপ্লিট করছি, আমার জন্য এই কথাগুলো স্বাভাবিক এবং এই কথাগুলো অনেক ডিপলি, এই কথাগুলো তার না যাই। তো তখন এই কথাগুলো শোনার পরে না আমার ভিতরে আরো একটা জেদ চেপে যায় যে আমি কেন পারলাম না, আমাকে পারতেই হবে। সেকেন্ড টাইমের জন্য অ্যাপ্লাই করলাম, মানে সেকেন্ড টাইম আবার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিলাম, এবং মেবি 2 অথবা 1.5 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাই। সেকেন্ড টাইম আমি আমার ছেলেকে নিয়ে দাঁড়াই, এবং আমার মনে এত সাহস থাকে যে ওখানে যদি যুদ্ধ হয়ে যায় তারপর আমাকে সেটা জয় করতে হবে, এরকম একটা সাহস। মানে আমার ভিতরে কোনো ভয় কাজ করতো না, করে নাই ওই সময়টাতে। এই জিনিসটাই কাজ করছে যে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে অ্যাট এনি হাউ এনি কস্ট। অর্থাৎ আমি সিরিয়াস ছিলাম। ফার্স্ট টাইম ইন্টারভিউয়ে আমি খুব নার্ভাস ছিলাম, মেবি আমার ভিসা হবে কি হবে না, আমার ভিসা হবে কি হবে না, এরকম একটা মন মানসিকতার মধ্যে দিয়ে ছিলাম। আর সেকেন্ড টাইম ইন্টারভিউয়ে আমি 100% কনফিডেন্ট ছিলাম যে আমাকে আমার ভিসা হইতেই হবে অ্যাট এনি হাউ এনি কস্ট। ওরা আমাকে যে প্রশ্ন করুক, যে কথাই বলুক, আমাকে ভিসা নিয়েই এম্বাসি থেকে বের হইতে হবে, এরকম একটা কনফিডেন্ট নিয়ে আমি ভিতরে এন্ট্রি হই। তারপরে একটু একটু ভয় কাজ করছিল, ভয় কাজ করলেও আমার কনফিডেন্স ছিল 100-100%।
সিঙ্গেল সিন কম ছিল না আমার ভিতরে কনফিডেন্ট। তারপর ইন্টারভিউ দিতে গেলাম। আহ, তো এখানে একটা মজার কথা বলি, ইন্টারভিউ অফিসারদের অনেকগুলো আছে। তো ওখানে একজন টাকলু ছিল, উনি সবচেয়ে ভিসা রিজেক্ট করতেছিলেন। তো আমার কাউন্টারটা ওনার কাছেই পড়ে, তখন আমি একটু ঘাবড়িয়ে যাই যে আমার ভিসা ক্যান্সেল করবে, কিন্তু না, আমি না অনেক বেশি কনফিডেন্ট ছিলাম যে আমার ভিসা হইতেই হবে, ওর কাছেই আমার ভিসা হবে ইনশাল্লাহ। এই একটা মনোবল নিয়ে আমি ইন্টারভিউ, আমাকে যখন নাম ধরে ডাকলো, আমার টিকিটের নাম ধরে ডাকলো, আমি গেলাম। যাওয়ার পর আমার I-20 কপি চালো। আহ, আল্লাহর অসীম রহমতে প্রথম এক্সপ্রেশন সে আমার ছেলের দিকে তাকায়, আর আমার ছেলে একটা হাসি দেয়, মাশাল্লাহ একটা হাসি দেয়। দিয়ে সে আমাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি, তোমার ছেলের নাম কি, তুমি কোথায় পড়তে যাও, তোমার হাজবেন্ড কোথায়, শেষ। তারপরও আমাকে বলে, কংগ্রাচুলেটস, তোমার ভিসা ডান। তখন আপনি বিশ্বাস করবেন না, আমি ওকে বাংলায় বলি, আলহামদুলিল্লাহ, আমার বাসায় তোমার দাওয়াত। আর এই কথাটা শুনে আমাকে বলে, হ্যাঁ আমি আসবো, অবশ্যই তোমার বাসায় আসবো। তখন আমি অবাক হয়ে যাই যে দেখেন, ওরা বিদেশি অথচ বাংলা খুব ভালো পারে। সো সেই যেটাই হোক, তো আমার আমেরিকা আসার পিছনে যে স্ট্রাগল, যে বি সিরিয়াস হওয়ার কারণে কিন্তু আমি আজকে এখানে আসতে পারছি, না হলে আমি সেকেন্ড টাইম ভাইভাতেও কিন্তু ভালো কিছু করতে পারতাম না। তো আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বোঝাতে চাই, বি সিরিয়াস। আপনি যখন লাইফটাকে নিয়ে সিরিয়াস হবেন, ইনশাআল্লাহ আপনি ওইটা অর্জন করবেন। আল্লাহ তাআলা আপনাকে কখনোই হতাশ করবেন না যদি আপনি সিরিয়াস হন এবং অনেস্ট থাকেন। আপনাকে অবশ্যই অনেস্ট হতে হবে এবং সিরিয়াস হতে হবে। আশা করি আপনারা সবাই আমার টপিকটা বুঝতে পারছেন। অন্য কোনো দিন আরেকটা টপিক নিয়ে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।